রোমানিয়ায় অবস্থিত এক শত বছরের পুরনো অ্যাবে, প্রাচীন বিল্ডিং এবং এর দেয়ালে লেগে থাকা শ্যাওলা আর এই জঙ্গলের নীরবতাই প্রমাণ করে দেয় যে এখানে কোনো অশুভ কিছুর উপস্থিতি আছে। আর তাই একজন প্রিস্ট আর একজন নানকে পাঠানো হয় এই রহস্য উদ্ঘাটন করার জন্য। তো তারা কি পারবে সেই অন্ধকারের অজানা রহস্য উদ্ঘাটন করতে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলা মুভিসে তোমাদের স্বাগতম। আজকে আমরা 2018 সালে মুক্তি পাওয়া হরর মুভি দ্য নান এক্সপ্লেন করব। একই সাথে এটা কনজিউরিং ইউনিভার্সের প্রথম ভিডিও। যদিও এই সিরিয়ালটা অন্যভাবে সাজানো, কিন্তু আমি একটার সাথে আরেকটা মিল রেখে এমনভাবে সাজিয়েছি যেন মুভি একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। এই ঘটনার সূত্রপাত 1952 সাল থেকে। রোমানিয়ার সেন্ট কার্টার অ্যাবি, সেদিনের রাতটা ঘন কুয়াশার আবরণে এক গা ছমছমে পরিবেশ। কনভেন্টরের ভেতরে এক পরিত্যক্ত গোপন পথ এগিয়ে চলল দুজন নান, জেসিকা এবং ভিক্টোরিয়া। তারা কোনো এক বিষয় নিয়ে খুবই চিন্তিত, তাই সংশোধনের জন্য এখানে আসা। হাঁটতে হাঁটতে এক কক্ষের কাছে এসে পৌঁছায়। দরজায় স্পষ্ট রোমান ভাষায় লেখা ফিনিথিক দিও, যার অর্থ ঈশ্বরের সঙ্গ এই পর্যন্তই। সিস্টার জেসিকা ভিক্টোরিয়াকে বাহিরে প্রার্থনা করতে বলে ভেতরে প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যেই এক বিকট চিৎকার। রক্তাক্ত অবস্থায় জেসিকা বাহিরে এসে ভিক্টোরিয়ার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, তুমি জানো কি করতে হবে, তাড়াতাড়ি এই দরজা বন্ধ করে দাও। এই শয়তান পৃথিবীতে আসতে চায় এবং এর জন্য তার একটা শরীর প্রয়োজন। এটা কোনো মতেই হতে দেয়া যাবে না, না হয় সব শেষ। কথাটা বলতেই তাকে কোনো এক অজানা শক্তি ভেতরে টেনে হিচড়ে নিয়ে যায়। চার্চের সেই হোলি ক্রস উল্টো হয়ে যায় এবং তাতে আগুন লেগে যায়। ভিক্টোরিয়া এতটাই ভয় পেয়ে যায় যার ফলে সে গেটটা লাগাতে পারেনি। আর তার এই ভুল এবং শয়তান যেন তার দেহে প্রবেশ করতে না পারে এই ভেবে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় এবং দেখা যায় নানদের পোশাকে সেই শয়তানকে। সকাল হতেই ডেলিভারি দিতে আসা এক যুবক অ্যাবের বাহিরে নানের ঝুলন্ত দেহটা দেখতে পায়। নানের এই আত্মহত্যার ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং শহরে নিন্দার ঝড় উঠায়। ভ্যাটিকানের প্রিস্টরা বেশ চিন্তিত হয়ে যায়, কেননা নানের আত্মহত্যায় মানুষদের চার্চ থেকে বিশ্বাস হারিয়ে যাবে। উচ্চ পদস্থ বিশপ, যিনি ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকর্তাদের মধ্যে একজন, সেই ঘটনার তদন্তের জন্য ফাদার বার্গকে ডেকে আনে। তাদের কাছে এই নানের আত্মহত্যার ঘটনাটি বেশ সন্দেহজনক, কারণ সেই পরিত্যক্ত অ্যাবি নিয়ে লোকালসদের মাঝে অনেক গুজব ছড়িয়ে আছে। এই তদন্তের জন্য তার একজন মেয়ে দরকার, কারণ ইনভেন্টের ভেতরে ছেলেদের প্রবেশ নিষেধ। তাই বিশপ তাকে একজন সিস্টারকে সাথে নিয়ে যেতে বলে, যার নাম আইরিন। এখন অবধি সে সন্ন্যাসী হওয়ার শপথ গ্রহণ করেনি। ফাদার বার্গ রোম থেকে চলে যায় লন্ডনে এক মনেতে। সেখানে সিস্টার আইরিনের সাথে সেন্ট কার্টার সেই আবির বিষয়ে কথা হয়। তবে জানা যায় এই কনভেন্ট সম্পর্কে সে নাকি কিছু জানেই না। তবুও তাকে নিয়ে রওনা হয় রোমেতে। আজ সকাল সকাল দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে সেই ডেলিভারি বয়ের। গেট খুলতেই ফাদার বার্গ আর সিস্টার আইরিনকে দেখতে পায়। সুন্দরী মেয়ে দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়। শুরু হয়ে যায় ফ্লার্টিং। তার নাম জানতে চাইলে সে জানায় তাকে ভালোবেসে লোকেরা ফ্রান্সি বলে ডাকে। ফাদার বার্গ সোজা কথায় আসে যে তারা চার্চ থেকে এসেছে এবং এই অ্যাবির বিষয়ে জানতে চাচ্ছে। ইনি হচ্ছেন সিস্টার আইরিন। সে যে একজন সিস্টার তা জানতে পেরে তার ব্যবহারের কারণে একটু লজ্জায় পড়ে যায় ফ্রেঞ্চির কাছ থেকে জানতে পারে সে এই অ্যাবির জন্য কাজ করে। সাধারণত প্রতিদিনের মতোই নিত্যদিনের খাদ্য সামগ্রী ডেলিভারি করতে গিয়ে এই ঘটনার সাক্ষী হয়। ফাদার বার্গ সেখানে যেতে চাইলে সে জানায় এই গ্রামে অ্যাবির নাম কেউ শুনতেও চায় না। কয়েক দশক ধরে এই অ্যাবির সাথে গ্রামের মানুষের কোনো সম্পর্কই নেই। এই অ্যাবির নাম শুনতেই থুতু নিক্ষেপ করা হয়। তবে এখন তাদেরকে সেখানে কে নিয়ে যাবে? সিস্টার আইরিন অনেক রিকোয়েস্ট করাতে সে রাজি হয়ে যায়। ফ্রেঞ্চিও আর না করতে পারে না, রওনা হয় রোমানিয়ার দিকে, সেই কনভেন্টের উদ্দেশ্যে এক অন্ধকারের যাত্রায়। তাদের যাত্রা শুরু হয় ঘোড়ার ঠক ঠক শব্দে, শান্ত কুয়াশা মোড়ানো ভোরে। রোমানিয়ার এক দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে সূর্যের আলো খুব একটা ঢোকেই না, আর পথ যেন অজানার দিকে নিয়ে যায়। চারিদিকে অরণ্যের গাছ, হমছমে নীরবতা। যাত্রার সঙ্গে সঙ্গে আবহাওয়া যেন স্থির হয়ে ওঠে, আর এক অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন বারবার মনে করিয়ে দেয় এই পথ মোটেও স্বস্তির নয়, বরং এক অজানা শক্তির সঙ্গে সাক্ষাৎ। পথে ফ্রান্সি সম্পর্কে জানা যায়। সে ফ্রান্স এবং ক্যানাডিয়ান মিক্স। তার পরিবার এখানে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বর্ণের খোঁজে। এরপর ফ্রান্সিসের আর কখনো ফিরেই যাওয়া হয়নি। এখানেই এই কনভেন্টরের হয়ে টুকটাক কাজ করে। দীর্ঘ যাত্রা শেষে তারা কনভেন্টরে কিছুটা দূরেই নেমে পড়ে, কেননা সেখানে কোনো পশু অবধি যেতে চায় না।
কারণ এটা চার্চ থেকে আদেশ। এই জায়গাটা এখনো পবিত্র আছে কিনা তা দেখতে হবে। তবে ফ্রান্সি জানায়, আমার কাছে শোনেন, এই জায়গাটা অপবিত্র, এতটাই অপবিত্র যে গ্রাম থেকে কয়েকজন মহিলা এবং অসংখ্য শিশু এই কনভেন্টের এখান থেকে নিখোঁজ হয়েছে, এবং এরপর থেকে গ্রামের সবাই এই কনভেন্টের নাম শুনতেই থুতু নিক্ষেপ করে। তাছাড়া লোকমুখে শোনা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বোমা নিক্ষেপের কারণে প্রায় কয়েকদিন যাবৎ এই কনভেন্টর জমি অস্বাভাবিকভাবে কেঁপেছিল। তবে আমার মনে হয় এই কনভেন্টরের বাইরে এই ক্রসগুলো শয়তানকে ভেতরে আটকে রেখেছে, না হয় কবেই বেরিয়ে যেত। তাছাড়া গত কয়েক বছর ধরেই এখানে ডেলিভারির কাজ করছি আমি, আজ অব্দি এখানে কোনো নানকেই দেখিনি, কিন্তু এই প্রথমবার কাউকে দেখলাম। বার্ক বলে, ওই লাশটা কোথায় রেখেছো তুমি? ফ্রান্সি জানায়, ডেড বডিটা আইস হাউসে রেখে এসেছি। তবে সেখানে যাওয়ার পর ফ্রান্সি কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এই ডেড বডিটা সে শুইয়ে রেখেছিল, কিন্তু এখন সে দেখছে তা বসে আছে। এরই সাথে ডেড বডিটা থেকে একটা চাবি পায়, সেটা রেখে তাকে কবরস্থ করে ফেলে। নজর যায় কবরের পাশে বেল লাগানোতে। জানা যায় এই প্রথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শুরু, কেননা গণকবর দেওয়ার ফলে মাঝে মধ্যে ভুলবশত জীবিতদের কবর দিয়ে দেওয়া হতো, তাই লাশের সাথে বেলটা বেঁধে কবর দেওয়া হতো, যেন জীবিত থাকলে বেল বেজে ওঠে। তারা সে আত্মহত্যার ঘটনাস্থলে গেলে দেখতে পায় রক্তটা এখনো সতেজ, অথচ মৃত্যু হয়েছে আরো কয়েকদিন আগেই, প্রায় সপ্তাহখানেক কেটে গিয়েছে। কনভেন্টরের ভেতরে প্রবেশ করলে আইরিন এক কালো পোশাক পরিহিত মহিলাকে দেখতে পায়। সে রাগী স্বরে বলে উঠল, তোমরা কেন এসেছো এখানে? তারা তার কাছে পরিচয় দেয়, আমি অ্যান্থনি বার্ক, আর ইনি হচ্ছেন সিস্টার আইরিন। সেই মহিলা জানায় উনি মাদার সুপেরিয়র, মানে এই কনভেন্টরের হেড। তবে চমকে দিয়ে সে আইরিনকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন এসেছো এখানে, যে কিনা এখনো অর্ধ শপথ পর্যন্ত গ্রহণ করনি? ফাদার বার্ক জানায় যে কিছুদিন আগে এখানে একজন নানের আত্মহত্যার ভ্যাটিকানের প্রিস্টরা বেশ চিন্তিত, তাই আমাদের এখানে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মাদার সুপেরিয়র তা জানেই না, তাই ফ্রান্সি তাকে বলে, বাহিরে আমরা তার মৃতদেহ দেখতে পেয়েছিলাম। কিন্তু আগ বাড়িয়ে মাদার সুপেরিয়র জানায়, তো কাকে জিজ্ঞেস করে এই নানকে কবর দিয়েছ? তার এই রাগান্বিত মেজাজ দেখে বার্গ ফ্রান্সিকে একটু বাইরে যেতে বলে। সে জানায়, আজকে কোনো কথা বলতে পারবো না, প্রেয়ার্সের সময় হয়ে গিয়েছে, তোমাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর তোমরা কালকে পেয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো অনেকের হয়তো এবি বা কনভেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। এবি আর কনভেন্ট হলো একই শব্দ। এবি হচ্ছে যেখানে নানরা থাকে এবং এখানে বাহিরের লোক প্রবেশ নিষেধ, সে হোক মেয়ে অথবা ছেলে। একমাত্র যারা ঈশ্বরের রাস্তায় সারা জীবনের জন্য সংসার, সম্পত্তি, দুনিয়াবি চাহিদা আর পরিবার ছেড়ে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে শপথ গ্রহণ করে, তারা এখানে আসতে পারবে। তবে মাদার সুপিরিয়র তাদের জানায়, এবির মধ্যে একটা লজ আছে, আজকের রাতটা তোমরা এখানে কাটাতে পারো। তারা সেই লজে গিয়ে পৌঁছায় এবং ফ্রান্সিকে বলে, তোমার গ্রামে যেতে বেশ দেরি হয়ে যাচ্ছে, রাস্তাটাও বেশি একটা নিরাপদ নয়, এর চেয়ে ভালো তুমি এখনই রওনা হও। এই কনকনে শীতের রাতে হ্যারিকেন নিয়ে গন্তব্যে এগিয়ে চলো ফ্রান্সি। নজর কাড়ল এই ঘন কুয়াশার মাঝে এক নান দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সে বলে উঠল, এই ওখানে কে? কোনো সাড়া নেই। একটু কাছে পৌঁছাতেই লক্ষ্য করে সেই নান ফাঁস দেওয়ার দড়ি নিয়ে হেঁটে যাচ্ছে। মুহূর্তের মধ্যে হাওয়ায় বিলীন হয়ে যায়, ঠান্ডায় নিঃশ্বাস ভারী হয়ে আসে এবং ভেতরে ভয় প্রবেশ করে। মনকে বোঝাতে পারছে না যে এটা কি অতি প্রাকৃত বিষয়, নাকি আবারও কোনো নানের আত্মহত্যা হবে। তাকে বাঁচানোর জন্যই সে হারিকেনের একটি নিভু নিভু আলোয় খুঁজছে, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে ফাঁস দিয়ে কোনো এক অবয়ব তার সামনে পড়ে। ফ্রান্সি তার হ্যারিকেন নিয়ে কোনো মতে প্রাণপণে সেখান থেকে পালাতেই যাবে, ঠিক তখনই সামনে নজর যায় সেই অবয়ব দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই সে উধাও। সে সুরক্ষার জন্য কবর থেকে একটা হোলি ক্রস উঠিয়ে নেয়। অন্যদিকে লজে আইরিন একটা ফটো দেখতে পায়, যেখানে সিস্টার শার্লেটকে দেখা যায়। ডিনারে বসলে ফাদার বার্কের সাথে তার কথা বলতে বলতে উঠে আসে কিছু অজানা তথ্য। আইরিন জানায়, সে প্রায় উদ্ভট স্বপ্ন দেখে, যা খুবই ভয়ানক, কিন্তু স্বপ্নের শেষ মুহূর্তে সে মাদার ম্যারিকে দেখতে পেত, এবং স্বপ্নের মধ্যেই সে বারবার একই কথা বলে, মাদার ম্যারি আমাকে সঠিক পথ দেখাবেন। বিষয়টা ঐশ্বরিক হওয়াতে কনভেন্টরে সবাই আস্তে আস্তে এই বিষয়টা জানতে লাগলো, এবং এই স্বপ্নের কথা বিশপও জানে। হয়তো এই কারণেই আমাকে সে এখানে পাঠিয়েছে। তার এই কথা শুনতে পেয়ে বার্কের অতীতের কথা মনে পড়ে যায়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনা। তখন আমি লিওন শহরে প্রিস্টের দায়িত্বে ছিলাম। তোমার মতো আমার একটা ছেলে দুঃস্বপ্ন দেখত, কিন্তু তার দুঃস্বপ্ন ছিল অন্যরকম। তার ভেতরে এক অপশক্তির প্রভাব ছিল। ছেলেটার নাম ছিল ড্যানিয়েল। চার্চ থেকে অনুমতি পাওয়ার পর আমি তার উপরে এক্সরসিজম করা শুরু করি, কিন্তু আমার ইচ্ছে ছিল না তার উপরে এক্সরসিজম করার, কেননা তাকে শয়তান এমনভাবে বশ করে ফেলেছিল যে ভারী মাত্রায় এক্সরসিজম করার ফলে ছোট বাচ্চাটা আর তা নিতেই পারেনি। সে কিছুদিন পরেই মারা যায়। আমার এই ভুলের কারণে এই আফসোসটা এখন অবধি আমাকে ভেতর থেকে খুব লেখায়।
সেদিন রাতে বার্ক ঘুমন্ত অবস্থায় বাড়িতে কারো পায়ের শব্দ অনুভব করে। এর উৎস খুঁজতে খুঁজতে বাহিরে পৌঁছালে এসে দেখতে পায় ছোট্ট বাচ্চাটাকে। দেখে তার কাছে কিছুটা চেনা চেনা লাগছিল, তাই তার পিছু নিতে শুরু করে। হাঁটতে হাঁটতে চলে যায় কবরস্থানের কাছে। দেখতে পারে ছেলেটা অস্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে গা গলাচ্ছে। ছেলেটা আর কেউই নয় বরং ড্যানিয়েল, যে কয়েক বছর আগেই এক্সোরসিজমে মারা গিয়েছে। তার কাছাকাছি যেতেই এক অলৌকিক কাণ্ড, তার মুখ থেকে এক সাপ বেরিয়ে বার্ককে ধাওয়া করলে সে কফিনের মধ্যে পড়ে যায়। বার্ক এখন বন্দি কফিনে। আগে থেকেই সমাধিতে তার নাম লেখা ছিল। তার চিৎকার কেউই শুনতে পারছে না। নিঝুম রাত, কবর থেকে শুধু কেবল বেলেরই শব্দ শোনা যাচ্ছে। এক দমকা হাওয়ায় আইরেনের ঘুম ভেঙে যায়। বাহির থেকে কিছু একটা শব্দ পাওয়াতে উঠে হারিকেনের আগুন জ্বালিয়ে খোঁজ করতে শুরু করে। কোনো এক অজানা শক্তি তার পিছু করছে। হাঁটতে হাঁটতে কনভেন্ট থেকে বাইরে চলে যায় চার্চে, যেখানে অনেক নান এই গভীর রাতে প্রার্থনা করছে। নজর পড়ে এক ছায়া, ক্রমশই বড় হতে লাগলো। আইরিন কিছু বুঝে ওঠার আগেই তখন আয়নায় তাকায়। তার সামনে চেহারাবিহীন এক নান, কিন্তু পেছনে ঘুরতেই কেউ নেই। কিন্তু আইরিন খুবই সাহসী ছিল। এই সবে তোয়াক্কা না করে সে বাইরে চলে আসে। হঠাৎ বাতাসে ভেসে আসা বার্কের আর্তনাদ শুনতে পায়। যখন কবরস্থানে পৌঁছায় তখন সেই শয়তান আইরিনকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কবর থেকে বেলের শব্দ আসছে ঠিকই, কিন্তু সবগুলো বেল থেকে। এখন কোনটাতে বার্ক রয়েছে সে বুঝে উঠতে পারে না। আইরিন শুরু থেকেই বলছিল যে স্বপ্ন দেখত, যে মাদার ম্যারি তাকে সাহায্য করে। সে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আধ্যাত্মিক অনুভূতির জন্য ফাদার বার্কের কবরের সন্ধান পায়। কিন্তু হাতে বেশি সময় নেই। বার্ক কফিনের ভেতর থেকে বেল বাজাচ্ছে, কিন্তু এই কফিনে সে একা নয়, বরং এক মৃত লাশ যে তাকে শেষ করতে চাচ্ছে। সঠিক সময় আইরিন তাকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। কবর থেকে উঠতেই সেই কঙ্কালের সাথে কিছু বই দেখতে পায়। বার্ক সেই বইগুলো নিয়ে চলে যায়। পরদিন সকালে তারা কনভেন্টে যায়। তবে লক্ষণীয় বিষয়, সদর দরজার সামনে আজকেও রক্তগুলো টাটকা, এরই সাথে গতকালের চেয়ে বেশি। ভেতরে প্রবেশ করে কনভেন্টের দরজার সামনে দাঁড়িয়ে বার্ক সুপেরিয়রের কাছে জিজ্ঞাসা করে, আজকে কি জিজ্ঞাসাবাদ করা যাবে? সাথে সাথেই দরজা খুলে গেল এবং আইরিনকে সিস্টার ভিক্টোরিয়ার ডেড বডি থেকে পাওয়া চাবি দিয়ে সতর্ক থাকতে বলে আর তাকে ভেতরে যেতে বলে। সিস্টার আইরিন প্রথমবারের মতো সেই পুরনো কনভেন্টের ভেতরে পা রাখে। প্রাচীন দেয়াল জোড়া যেন ইতিহাসের ভারে নুয়ে পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি আর করিডোর জুড়ে নীরবতা, যেন শতাব্দীর গভীর নিস্তব্ধতা সেখানে জমে আছে। এই নিস্তব্ধ পরিবেশে কনভেন্টটি কেবল ধর্মীয় স্থান নয়, বরং এক রহস্যময় নিঃসঙ্গতা আর অজানা আতঙ্কে ঘেরা এক প্রাসাদ। আইরিন হঠাৎ এক নানের ঝলক দেখতে পায়, তবে তাকে দেখেই সে গা ঢাকা দেয়। পিছু নিতে নিতে উপাসনাগারে গিয়ে পৌঁছায়। পবিত্র স্থানে এক বাদরের উপস্থিতি যেন খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। সামনেই এক সিস্টার প্রার্থনায় মগ্ন ছিলেন। পেছন থেকে ডাক দিতে গেলে এক নান এসে তাকে আটকে দেয় এবং জানায়, এই কনভেন্টে আমাদের 24 ঘন্টা প্রার্থনা একজনের পর একজন ক্রমাগত চালিয়ে যেতে হয়, তাই দয়া করে এতে বাধা সৃষ্টি করবেন না। অন্যদিকে গতকাল রাতের ঘটনায় কোনো মতে ফ্রান্সি নিরাপদে গ্রামে ফিরে আসে। বারে বসে ড্রিঙ্ক করছে আর ভাবছে গতকাল রাতের কথা। কোনো এক অজানা কারণে বারটেন্ডারকে জিজ্ঞেস করলে জানতে পারে ওই মহিলার 12 বছরের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাছাড়া এক ছেলে হঠাৎ করে অন্ধ হয়ে গিয়েছে। আরেক লোক নাকি গ্রাম থেকে নিখোঁজই হয়ে গিয়েছে। তার মধ্যে যাই কিছু আছে ওই কনভেন্টের ভেতরে, সে শয়তান গ্রামবাসীকে অভিশপ্ত করেছে এবং কনভেন্টের নাম নিয়েই আবার থুতু নিক্ষেপ করে। বারটেন্ডার আরও বলে, শুনেছি কনভেন্টে নাকি একজন প্রিস্ট আর একজন সিস্টার এসেছে, হতে পারে নতুন আরও দুজনের মরদেহ পেতে চলেছি। কথাটা শুনে ফ্রান্সি অনেকটা চিন্তায় পড়ে যায় আর চেয়ে থাকে সেই বন্দুকের দিকে। যাই হোক, বার্ক সেই কবর থেকে পাওয়া বইগুলো পড়ে জানতে পারে এক ডিমনের সম্পর্কে, যার নাম হচ্ছে ভ্যালাক। তো ভ্যালাক নিয়ে আমরা মুভির শেষে ডিসকাস করব যে কে এই ভ্যালাক, আর এই জন্যই ভিডিওর শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনভেন্টরের আসল দরজা বন্ধ হয়ে যায়। সিস্টার আইরিন এখনও কনভেন্টরের ভেতরেই আছে। সেখানে তার কথা হয় সেই নানের সাথে, যার নাম সিস্টার ওয়ানা। আইরিন ও সিস্টার ওয়ানার থেকে সিস্টার ভিক্টোরিয়া সম্পর্কে জিজ্ঞেস করলে সিস্টার ওয়ানা তার স্মরণে কিছু কথা বলে। তবে পেছনে আরেক নান দাঁড়িয়ে আছে, সংকেত দিচ্ছে সে যেন বাড়তি কথা না বলে। ওয়ানা জানায়, আমাকে ক্ষমা করবেন, আমাদের জীবন সংক্রান্ত কিছু বলতে পারবো না। তবে আইরিন এই কনভেন্টরের ইতিহাস সম্পর্কে জানতে চায় এবং এখানে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। ইউরোপের একটা ইতিহাস রয়েছে, এক অন্ধকার অধ্যায়। সময়কাল 500 থেকে 900 বিসি হবে। এই সময়টাকে ডার্ক এজ বলা হয়, কারণ তখন পুরো ইউরোপ জুড়ে ছিল অশান্তি, ভয়, অজ্ঞানতা আর ধর্মীয় উগ্রতা। রোমান সাম্রাজ্যের পতনের পর চারদিকে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। মানুষের মধ্যে শিক্ষার আলো নিভে যায়। চার্চের প্রভাবে বাড়তে থাকে অন্ধবিশ্বাস।
আর সেই অন্ধবিশ্বাসের আড়ালে গড়ে ওঠে কিছু গোপন কাহিনী, ঠিক যেমনটা ঘটেছিল সেই রহস্যময় অ্যাবের ভেতরে। এই কনভেন্ট বা অ্যাবে তৈরি করেছিল সেন্ট কার্টার ডিউক বা রাজা। শুরুতে এটা ছিল একটা রাজমহল। নিষিদ্ধ জাদুর প্রতি সে ছিল অন্ধবিশ্বাসী। ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে সে যা জ্ঞানার্জন করেছিল তার লেখা বইয়ে স্থান দিয়েছিল। এবং এখানে আমরা ভিউয়ার্সরা জানতে পারি যে ফাদার বার্ক যেদিন রাতে কবরে ছিল, যেখান থেকে সে এই বইগুলো পেয়েছিল, সেটা ছিল সেই সেন্ট কার্টার রাজার কবর। তবে প্রশ্ন আসে, সে মরল কিভাবে? রাজার উদ্দেশ্য ছিল নরক থেকে এক ভয়ানক ডিমনকেই পৃথিবীতে আনা, যাতে করে সে আধ্যাত্মিকতার জ্ঞান আর অমরত্ব হাসিল করতে পারে। ফলে শুরু করেছিল বিভিন্ন রিচুয়াল। এক পর্যায়ে পৃথিবীর বুকেই এই সেন্ট কার্টার রাজমহলের এক গোপন কক্ষে নরকের দরজা খুলে ফেলতে সক্ষম হয়। বেরিয়ে আসছিল এক ভয়ানক অস্তিত্ব। কিন্তু ততক্ষণে চার্চের প্রধানরা গোপন সূত্রে রাজার কার্যকলাপ সম্পর্কে জানতে পারে এবং সঠিক মুহূর্তে চলে এসে রাজাকে হত্যা করে। আর এই পোর্টাল বন্ধ করতে জিসাস খ্রিস্টের রক্ত, যা হোলি ক্রস নামে পরিচিত, সেটা দিয়ে সিল করে দেওয়া হয়। সাথে চার্চের প্রধানেরা এই রাজমহলকে পরবর্তীতে কনভেন্ট হিসেবে গড়ে তোলে। এই অপশক্তিকে নিয়ন্ত্রণ রাখতে যুগ যুগ ধরে কনভেন্টরের নানেরা 24 ঘন্টা প্রার্থনা করে সেই শয়তানকে দমিয়ে রাখতে। এভাবে কয়েক শতক পার হয়ে যায়। তারপর আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধের এই ভয়ানক বোমাবর্ষণে এই কনভেন্টরের সেই নরক দরজা আবারও ভেঙে যায় এবং এই শয়তানের জন্য সিস্টার ভিক্টোরিয়াকে নিজের জীবন দিতে হয়েছে। সে আর কিছু বলতেই যাবে, তখনই এক নান এসে তাকে থামিয়ে দেয়। নান বলে, তুমি এখনো শপথ গ্রহণ করনি, তো এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। সিস্টার ওয়ানা জানায় আজকে সে যেতে পারবে না, কারণ সন্ধ্যার পর গেট বন্ধ থাকে। আজকের রাতটা এখানেই কাটাতে হবে। থাকার জন্য তাকে একটা নির্দিষ্ট কক্ষ বাছাই করে দেয় তারা। তবে রুমে প্রবেশ করতে নজর যায় খাটের সাথে দড়ি বাঁধা। বিষয়টা সে বুঝতে পারে না। ওয়ানা চলে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে, সিস্টার এই চাবিটা কিসের? আইরিন বলে সিস্টার ভিক্টোরিয়ার মৃতদেহ থেকে পেয়েছে। তবে ওয়ানা জানে না যে এটা কিসের চাবি। এরই সাথে যাওয়ার আগে সে বাহির থেকে গেটটা তালা লাগিয়ে চলে যায়। ফাদার বার্গ সেই বইগুলো থেকে এই রাজমহলের ব্লুপ্রিন্ট পেলে কনভেন্টে প্রবেশ করার সিক্রেট প্যাসেজ খুঁজতে শুরু করে, কেননা আইরিন একা ভেতরে, যদি তার কোনো ক্ষতি হয়। কিন্তু সে কিছুতেই পাচ্ছে না। তখনই হঠাৎ মৃদু সুরে কেউ বলে উঠল, প্রবেশ করার দ্বিতীয় রাস্তা তুমি পাবে না। কণ্ঠটা মাদার সুপিরিয়রের। সে তাকে জিজ্ঞাসা করে, এখানে সমস্যা কি? আমার মনে হয় এই কনভেন্টরে কোনো ভয়ানক ইতিহাস রয়েছে। কিন্তু মাদার সুপিরিয়র তাকে কিছুই বলে না, বরং সে তাকে বলে যায়, যাই করো না কেন, আইরিন আর ফিরে আসবে না, অনেক দেরি করে ফেলেছ। এই বলেই সে থমকে গেল। হাতে থাকা মোমবাতিও নিভে গেল। যখন সে তার কাছাকাছি যায়, সে বুঝতে পারে এটা মাদার সুপিরিয়র নয়, বরং সেই শয়তান যে কিনা তাকে ধোঁকা দিয়ে আসছিল এই অবধি। বাইরে তখন বজ্রপাত আর বৃষ্টি। আইরিন স্বপ্ন দেখছে সে কোনো গোপন কক্ষে কারো পজিশনের মধ্যে আছে এবং মাদার ম্যারির কাছে সাহায্য চাইছে। সেই সাথে প্রথমবারের মতো স্বপ্নে সে ভ্যালাককে দেখতে পায়। ঘুম ভাঙলে তার সামনে এক নানকে প্রার্থনার অবস্থায় দেখতে পায়। মুহূর্তের মধ্যেই কেউ নেই। হঠাৎ সিস্টার ভিক্টোরিয়া তার কানে ফিসফিস করে বলে, ঈশ্বর তোমার রক্ষা করুক। এই বলে গলায় দড়ি দিয়ে ঝাঁপ দেয়। বুঝতে আর বাকি রইল না এটা সিস্টার ভিক্টোরিয়ার রুম। হঠাৎ সেই রুমের এক গোপন দরজা খুলে যায়। ঘুটঘুটে অন্ধকার, মোমবাতি নিয়ে রওনা হয় সে। পৌঁছায় বেসমেন্টের এক অজানা হলরুমে। চারিপাশে হলি ক্রস লাগানো। সামনে রহস্যময় দরজা, যার গায়ে লেখা ফিনিথিত, ঈশ্বরের সঙ্গ এই পর্যন্তই। দরজা খুলে গেলে দেখা যায় কেউ দাঁড়িয়ে আছে। সমস্ত ক্রস উল্টো হতে লাগলো। কোনো মতে হাতে থাকা চাবিটা নিয়ে সে সেখান থেকে পালাতেই যাবে, দেখে দরজা বন্ধ। সিস্টার ওয়ানা এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি তাড়াতাড়ি সামনের পথ ধরে বেরিয়ে যাও, গিয়ে প্রার্থনা শুরু করো। বার্গ এবার কিছুটা শঙ্কিত। তার সামনে ড্যানিয়েল চারিপাশ থেকে তাকে হত্যার চেষ্টা করছে। সে বুঝতেই পারছে না এটা ড্যানিয়েল নয়, বরং ডিমেন ভ্যালেক, যে তার ভেতরের অনুশোচনাকে কাজে লাগিয়ে দুর্বল করতে চাইছে। কোনো মতে সে সেখান থেকে বের হতে সক্ষম হয়। আইরিন কোনো মতো চার্চে এসে পৌঁছালে দেখে সিস্টার ওয়ানা মৃত পড়ে আছে। তবে তার মনে প্রশ্ন জাগে যে তাকে তাহলে এখানে কে বাঁচালো। হঠাৎ একদল নান মুহূর্তের মধ্যে উপস্থিত হয়ে জানায় তাদের প্রার্থনা চালিয়ে যেতে হবে। কোনো ভুল ত্রুটি ছাড়াই যাই হয়ে যাক না কেন, চোখ খোলা যাবে না। ল্যাটিন ভাষায় শুরু হয় প্রার্থনা। মুহূর্তের মধ্যেই কোনো এক অজানা শক্তি সবাইকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আইরিন তার মনোযোগ হারায়নি। অন্যদিকে বার্কের মনে পড়ে যায় ফ্রান্সির বলা একটা কথা, যে নানেরা কনভেন্ট থেকে বের হয় না, তারা তাদের নিত্যদিনের সামগ্রী ডেলিভারি রুম থেকেই নিয়ে যায়, যার জন্য তাদের কনভেন্ট থেকে বাইরে যেতে হয় না। বার্ক বুঝে যায় যে দ্বিতীয় দরজা কোথায়। সেখানে গিয়ে পৌঁছালে সম্মুখীন হয় এক অবয়বের, কিন্তু সঠিক মুহূর্তে ফ্রান্সি এসে তাকে বাঁচিয়ে নেয়। আইরিন প্রার্থনা করেই যাচ্ছে। কোনো মতেই অশুভ শক্তি তার ধ্যান ভঙ্গ করতে পারছে না, তাই তাকে পেছন থেকে আঘাত করতে শুরু করে।
তবে কিছুক্ষণ পরে বোঝা যায় যে তার প্রার্থনা কোনো কাজেই দেয়নি, বরং তার পিঠ আঁচড়ে পেন্টাগ্রাম এঁকেছে এবং এখানেই সে তাকে পজিশনে নিয়ে নেয়। পরিবেশটা শান্ত হলে উঠে বাকি নানদের সান্ত্বনা দিচ্ছে। একটু পরেই ফাদার বার্ক আর ফ্রান্সিস সেখানে উপস্থিত হয়। তাদেরকে নানের কথা বললে তারা বলে, কোথায়? এখানে তো কোনো নান নেই। বার্ক জানায়, এই অবধি আমরা যা কিছুই দেখছিলাম সেটা ছিল শয়তানের পাতা ফাঁদ। সামনে পড়ে আছে কয়েক সপ্তাহ আগের সিস্টার ওয়ানার লাশ। যখন তার জন্য তারা প্রার্থনা করতেই যাবে, তার ডেড বডি হঠাৎ উঠেই তাদের ওপর হামলা করে। ব্যাগ থেকে হোলি ওয়াটার বের করে ক্রসে ছিটিয়ে এই মৃতদেহের এক্সোরসিজম চালায় এবং এই দেহ থেকে শয়তানকে তাড়াতে সক্ষম হয়। তারা বুঝতে পারে এই কনভেন্টের অন্যান্য নানেরা মারা গেছে আরো অনেক আগেই, বরং সিস্টার ভিক্টোরিয়া আর জেসিকা মিলেই শয়তানকে বন্দী করতে চেয়েছিল, কিন্তু তারা সক্ষম হয়নি। ভ্যালাকের একটা জীবিত দেহ প্রয়োজন, যাতে করে সে এই পৃথিবীতে আসতে পারে, কিন্তু সিস্টার ভিক্টোরিয়া তা হতে দেয়নি। ফ্রান্সি জানায়, যেহেতু সব সমস্যার মূলে পৌঁছেছি তো এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত, কিন্তু আইরিন জানায় তারা যেতে পারবে না। এখান থেকে এটার সমাধান করে তারপর যেতে হবে। আইরিন ফাদার বার্ককে জানায়, আমি গোপন কক্ষের প্রবেশ দরজা খুঁজে পেয়েছি। এই নরকের দরজা বন্ধ করতে জিসাস ক্রাইস্টের পবিত্র রক্ত খুঁজতে হবে, যেটা কিনা এই কনভেন্টের মধ্যে কোনো এক গোপন কক্ষে রয়েছে। তবে যাওয়ার আগে আইরিন তার শপথ গ্রহণ করতে চায়। সে তার ডিসিশন নিয়ে নিয়েছে, সে সারা জীবনের জন্য নান হয়ে থাকবে। শপথ শেষে তারা সেই গোপন কক্ষে গিয়ে পৌঁছায়। মাদার মেরির মূর্তির ইশারায় তারা গোপন দরজার সন্ধান পায় এবং সেখানেই তারা হোলি রেলিক ব্লাড অফ ক্রিস্টারের সন্ধান পায়। বার্ক সেটা আইরিনকে পুড়িয়ে দেয় এবং রওনা হয় সেই গেটের উদ্দেশ্যে। মনের সাহস নিয়ে ভেতরে প্রবেশ করে। তিনজন তিন দিকে চলে যায় সেই গোপন কক্ষের সন্ধানে। হাতে বন্দুক নিয়ে ফ্রান্সি এক রুমের কাছে যেতেই তার হাতে থাকা মশাল নিভে যায়। শুনতে পায় এক হুঙ্কার। আইরিন হাঁটতে হাঁটতে অনুভব করলো কেউ তাকে নজর রাখছে। পেছনে ঘুরতেই নানের পোশাকে এক অবয়বকে দেখতে পায় এবং তারপর কোনো মতে বেঁচে গিয়ে সে একটা নির্দিষ্ট কক্ষে গিয়ে পৌঁছায়। পেছনে একটা মোমবাতি জ্বলে উঠল এবং সেখানে পা দিতেই লক্ষ্য করে যে একটা পেন্টাগ্রামের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তার সামনে সাদা কাপড়ে পরা অবয়ব। এরই সাথে রুমের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। আইরিনের চিৎকার শুনতে পেয়ে ফ্রান্সি আর বার্ক পাগলের মতো তাকে খুঁজছে। ফাদার বার্কের সামনে নানদের পোশাকে কয়েকজন অবয়ব দাঁড়িয়ে মন্ত্রচয়ন করছে। ক্রমশই তার দিকে এগিয়ে আসছে তারা। বার্ক হারিকেনে থাকা কেরোসিন ঢেলে ক্রস এঁকে আগুন জ্বালিয়ে সেখান থেকে অন্য পথে চলে যায়। ফ্রান্সি কোনো মতে সেই আসল কক্ষ খুঁজে পায়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে সম্মুখীন হয় সেই অবয়বদের। দেখে বোঝা যাচ্ছে যেমনটা এখানে কোনো রিচুয়াল হতে চলেছে। দেখতে পায় পেন্টাগ্রামের মধ্যে আইরিন শূন্যে ভেসে আছে। যখন সে মুখোশটা সরায় সে বুঝতে পারে তাকে সেই শয়তান পজেস্ট করে নিয়েছে। ফ্রান্সিকে সে শূন্যে ভাসাতে লাগলো। যখন তাকে হত্যা করতেই যাবে, চালাকি করে আইরিন কোমরে থাকা সেই হোলি ব্লাড ছিটিয়ে দিলে তার ভেতরে থেকে ভ্যালাক বেরিয়ে আসে। ভ্যালাক তার গলা চেপে ধরলে আইরিন তাকে বাঁচাতে আসলে হুঙ্কারে সে ছিটকে গিয়ে পানির মধ্যে পড়ে যায়। বার্ক কোনো মতে সেই কক্ষের সন্ধান পেয়ে আসতেই যাবে, তবে ভ্যালাক তাকে আটকে ফেলে। সাপের বেশ ধরে তার উপর আক্রমণ করে। এবার ভ্যালাক তার সর্বোচ্চ শক্তি দিয়ে আইরিনের ওপর চড়াও হয়, কিন্তু তার হাত থেকে ভুলবশত সেই হোলি ক্রসটা পড়ে যাওয়াতে সে কিছুই করতে পারছিল না। কোনো মতে চালাকি করে সমস্ত রক্ত মুখে নিয়ে ভ্যালাকের শরীরে নিক্ষেপ করে। ভ্যালাক যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। সম্পূর্ণ কনভেন্ট জুড়ে তার আর্তনাদে কেঁপে উঠল। এরই সাথে সেই নরকের প্রবেশ দরজা সিল হতে লাগলো। সঠিক সময়ে ফ্রান্সি এসে তাকে পানি থেকে উদ্ধার করে তার প্রাণ বাঁচায়। সজ্ঞানে আসলে ফ্রান্সি বলে, দুঃখিত, আমি তোমাকে কিস করেছি। না, ওই কিস না, জীবন বাঁচানোর জন্য কিস করেছি আর কি। সকাল হতেই তারা বেরিয়ে পড়ে গন্তব্যে। কনভেন্টে থাকা সমস্ত নানদের সমাধি দিয়ে প্রে করে নেয়। আইরিন ফ্রান্সিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আসল নাম কি? সে জানায়, আমার আসল নাম মরিস থরাট। আইরিন জিজ্ঞেস করে, তো এখন কোথায় যাবে? ফ্রান্সিস জানায়, রোমানিয়াতে থেকে শিক্ষা হয়ে গেছে। কোথায় আর যাব? নিজের দেশের বাড়ি বা গ্রামে বাবার সাথে ক্ষেত খামারি করব। তবে দেখা যায় ফ্রান্সের ঘাড়ে উল্টো ক্রস। বুঝতে আর বাকি রইল না যে ভ্যালাক সেখানে সিল হয়নি, বরং ফ্রান্সিকে নিজের ভ্যাসেল বানিয়েছে। এই ঘটনার ২০ বছর পর ক্যারোলিন নামে এক মহিলা কিছু প্যারানর্মাল সমস্যায় ভোগার কারণে এডওয়ার্ড ওয়ারেন আর লরেন ওয়ারেনের খোঁজ পেয়ে তাদের সাথে দেখা করতে চলে যায় ইউনিভার্সিটিতে। ডেমোনোলজি নিয়ে সেখানে লেকচার হচ্ছে। সেখানে তারা একটা কেস নিয়ে ডিসকাস করছিল। একজন ফ্রান্স ক্যানাডিয়ান কৃষক, বলা চলে ক্লাস 3 অবধি সে পড়ালেখা করেছে। পজেস্ট হওয়ার পর থেকে অনর্গল ল্যাটিন ভাষায় কথা বলতে লাগলো। ভয়ানক বিষয়, পজেস্ট হওয়ার সময় তার শরীরের বিভিন্ন জায়গায় উল্টো ক্রস দেখা যায়। লরেন আধ্যাত্মিক শক্তি ব্যবহার করলে হঠাৎ তার ভেতরে কাঁপুনি দিয়ে ওঠে, কেননা সে দেখেছিল ভ্যালাক, এবং আজ অবধি কোনো অ্যান্টিটি তাকে এতটা ভয় দেখাতে পারেনি যতটা ভয় সেদিন ভ্যালাক তাকে দেখিয়েছিল।
কিন্তু মজার বিষয় হলো এই সিনটুকু যে দেখানো হলো এটা দ্য কনজিউরিং মুভির পার্ট ছিল। যেমনটা আমি বলেছিলাম যে একটা আরেকটার সাথে কানেক্টেড, সো কখনোই ভিডিও স্কিপ করবা না, বলা যায় না ভালো ইনফরমেশনও মিস হয়ে যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন, কে এই ভ্যালাক? ভ্যালাক ডিমনের নাম উঠে আসে এক প্রাচীন জাদুবিদ্যার বই থেকে, যার নাম দ্য লেজার কিং অফ সোলেমান। সেই বইয়ে ভ্যালাককে ছোট ফলেন অ্যাঞ্জেল হিসেবে দেখানো হয়েছে। তার অবস্থান সেরা 61তম ডিমনের পরে এবং সে 30টা ডিমনের লর্ড। বইয়ের বর্ণনায় এসেছে তার বাহন হচ্ছে 2 মাথা বিশিষ্ট ড্রাগন। তাছাড়া তাকে নরকের রাজা হিসেবে খেতাব দেওয়া হয়েছে। তাকে ব্যবহার করা হয় গোপন কিছু সন্ধানের জন্য এবং এরই সাথে সে সাপেদের সর্দার। তবে প্রশ্ন আসে, দ্য নান মুভিতে ভ্যালাককে কেন নানের রূপে দেখানো হয়? ভ্যালাক মূলত তাদেরকেই টার্গেট করে যাদের ধর্মবিশ্বাস খুব দৃঢ়, বিশেষ করে খ্রিস্ট ধর্মের বিশ্বাসী মানুষদের। ভ্যালাক বুঝে যে ঈশ্বরের প্রতি আস্থাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র, তাই নানের পোশাকে সে সেই আস্থাটাই মুছে ফেলে, তা ভয় বানিয়ে টার্গেট করে মানুষদের। আর এর সাথেই শেষ হয় আমাদের এই কনজিউরিং ইউনিভার্সের প্রথম মুভি দ্য নান। ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে এই ইউনিভার্সের দ্বিতীয় মুভি নিয়ে হাজির হব, যার নাম হচ্ছে অ্যানাবেলি। আর এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আলবিদা।